আর এখানেই প্রশ্ন যে 21শে জুলাইয়ের আগে আরো ফাঁকা হয়ে যাবে কি কালীঘাট তৃণমূল? এবার কোন বড় নেতা শিবির বদলাতে চাইছেন? বেসুরোগে এবার একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত শ্রেয়া পাণ্ডের। কে কোন দিকে আগে থেকে জানি, ছোটরা নয় আরো কয়েকজন বড় নেতা মমতার হাত ছাড়তে পারেন। জল্পনা আরো বাড়িয়ে দিলেন শ্রেয়া পাণ্ডে। একই সঙ্গে তিনি দাবি করলেন যে তিনি কিছু বলতে গেলেই সেটা পছন্দ করতেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে মুখ বন্ধ রাখতে দল চাপ দিয়েছিল। টিভি9 বাংলায় মুখ খুললেন শ্রেয়া পাণ্ডে। মদন মিত্র কিংবা ফিরহাদ হাকিম এরা মমতা ব্যানার্জির সাথে সাথে থাকতেন, তারা সবাই চলে যাচ্ছেন। দেখুন, এরা তো বড় নেতৃত্ব এবং এদের ব্যাপারে বলার জায়গায় আমি নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও পছন্দ করেননি যদি আমি কখনো কারোর ব্যাপারে কিছু বলতে গেছি। মমতা ব্যানার্জি উনি আমাকে সাধন পাণ্ডে এবং সুপ্তি পাণ্ডের মেয়ে রূপেই চিনতেন। যখন টিকিটও দিয়েছেন তখনও আপনি দেখেছেন যে উনি বেলেঘাটাতে বলেছেন যে আমি সুপ্তি পাণ্ডের মেয়েকে দাঁড় করালাম। আমার কাছে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন অনেক বেশি প্রেশার এসছে, অনেক বেশি প্রেশার। তৃণমূল কংগ্রেসে অনেক কিছু করবার, কিন্তু আমি সেই প্রেশারে কখনো কালমিনেট হইনি। আমি একটা দলের প্রতীক নিয়ে দাঁড়িয়ে আমি বলবো যে আমি দলের মধ্যে কি কারাপশন হয়েছে সেগুলো জানি না, এটা হয়। আর তাদের মধ্যে অনেকেই যারা কারাপশনের পার্ট তারাই বলছে দলে কারাপশন হতো, মানে ইটস ভেরি ফানি। হ্যাপি ইন তৃণমূল, এখন এই তৃণমূলে যে তৃণমূল থেকে অনেকে চলে টলে গেল, তারপরে আমি কেনিয়া, তানজানিয়া এবং এইসব জায়গায় গেছি, এবং তৃণমূলের পয়সায় না। গ্রেট মাইগ্রেশনে কি হয় কি, তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে দেখো যে একটা জায়গা থেকে একটা জায়গা উইল্ডের বিস্ট যাচ্ছে, ওটা গ্রেট মাইগ্রেশন। দেখতে ভালো লাগে যে একটা জায়গা থেকে একটা জায়গায় যায়। বেস্ট টাইম ফর সিইং মাইগ্রেশন ইট ইজ জুন অ্যান্ড জুলাই। তো আমি গ্রেট মাইগ্রেশন দেখছি, আমার বেস্ট স্পট আছে যেখান থেকে আমি দেখতে পাচ্ছি। এই সময় আগের বছর আমি কিন্তু কেনিয়াতে গ্রেট মাইগ্রেশন দেখছিলাম, তো এই বছর মিস করছি না। কে কোন দিকে আছে আমরা তো আগে থেকেই জানি, কিন্তু আমরা তো ছোট, আমাদের তো তৃণমূল কংগ্রেসই শিখিয়েছে যে ছোটদের বেশি কথা বলতে নেই, তো আমরা কোনো কথা বলবো না। আরো অনেকেই কি মমতা ব্যানার্জির সাথে আছে যারা ওইদিকে যেতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ছোটরা নয়, সেটা বড়রা, আরো বড় কেউ? না না, বড়রা, মানে বয়সে বড়রা। আপনাদের নেত্রী মনে হতে পারে, বাট প্র্যাকটিক্যালি উনি হলেন একজন নেতার, একটা বড় নেতার মেয়ে। এটুকুই তার পরিচয়, এর থেকে বেশি কিছু না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। উনি অভিষেক তৃণমূল করতেন বলে আমার জানা ছিল না, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় করতেন। আর এই তৃণমূলকে দেখে আমার আজকাল হাসি পায়। আমরা আগেও বলেছিলাম ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে দলটা আর থাকবে না। এখন হাসি পায় কারণ আমরা যেটা বলেছিলাম আগে থেকে আজকে সত্যি হচ্ছে। ক্ষমতায় নেই, একের পর এক ভেঙে যাচ্ছে, দল ভেঙে যাচ্ছে। মানে সার্কাসও মনে হয় এর থেকেও ভালো অবস্থায় থাকে এদের অবস্থা থেকে, যা মনে হচ্ছে স্ট্র্যাটেজিক। প্রশাসনের চাপে রণভঙ্গ দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। 1 কোটি লোক নিয়ে জমায়েতের ডাক দিয়েও পিছু হটতে হলো জামিয়াতে উলেমায়ে হিন্দের সভাপতিকে। বিমানবন্দরের ভিতরের বিতর্কিত যে মসজিদে নামাজ পড়তে চেয়ে জামায়াতের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লাহ, অশান্তি এড়াতে আগেভাগেই এলাকায় 163 ধারা জারি করে রাখে প্রশাসন। মোতায়েন করা হয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এবং জল কামান। आपको रोक सकता है कुल्लूटोला मस्जिद में नमाज? हम पूछना चाहते हैं, आप रोक सकते हैं किसी मस्जिद में? বৃহস্পতিবার গর্জন, কিছু করবে না, কিছু করবে না, বেরিয়ে যাচ্ছেন। সরেন না, আপনারা সরেন এখান থেকে। শুক্রবার সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী পিছু হটলেন। বিমানবন্দরের ভিতরে বিতর্কিত মসজিদে নমাজ পড়তে চেয়ে জমায়েতের ডাক দিয়েছিলেন জামিয়াতে উলেমায়ে হিন্দের নেতা। শুধু তাই নয়, শুক্রবার সকালে দলবল নিয়ে কলকাতা বিমানবন্দর চত্বরে পৌঁছেও যান। তারপর পিছু হটে ফিরেও গেলেন সিদ্দিকুল্লাহ। গলার স্বর তখন অনেকটাই নরম। আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। নেক্সট স্টেপ এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। আগের সরকার থাকতো ধমকাতো যে আমাদের ভোটে সরকার করেছে, এখন নরম নরম কথা বলছেন। অশান্তি এড়াতে আগেভাগেই এলাকায় 163 ধারা জারি করে প্রশাসন। মোতায়েন করা হয় পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, জল কামান। প্রশাসনের চাপে রণে ভঙ্গ দিলেন সিদ্দিকুল্লাহ। যদি বলে নামাজ পড়ার পারমিশন এখানে হবে না, না এখানে কিছু ব্যাপার জায়গায় পড়ে নেব। আমরা একটা চিঠি দিয়েছি, পারমিশন এসে দিয়েছি। না না কিছু পারমিশন কেউ দিয়েছি, কিছু নেই কিছু পারমিশন জবরদস্তি কিছু নয়। আমি চাইছি যদি আপনারা বলেন তাহলে আমি তো না বলে দিচ্ছি, আবার জবরদস্তি আমরা অন্য জায়গায় নামাজ পড়বো, মজবুর কিছু করার নাই।
গৌরীপুর জামে মসজিদ বাঁকড়া মসজিদ নামে পরিচিত। বিমানবন্দরের মধ্যে ওই মসজিদ রয়েছে। দীর্ঘ সময় ধরে ওই মসজিদ স্থানান্তর নিয়ে চর্চা চলছিল। ওই মসজিদের কারণে বিমান ওঠানামার ক্ষেত্রেও ঝুঁকি থাকে বলে মত বিশেষজ্ঞদের। বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজও থমকে। এবার কলকাতা বিমানবন্দরের ভিতর দিয়ে মসজিদে ঢোকার জন্য এন্ট্রি পাস বন্ধ করা হয়েছে। মসজিদে নামাজ পড়াও আপাতত বন্ধ। হাই সিকিউরিটি জোনে নামাজ না পড়তে দেওয়ার জন্য সিদ্দিকুল্লাহ বাবুর কেন এত রাগ? এর পেছনে কোনো বিদেশি শক্তি কাজ করছে না তো? সিদ্দিকুল্লাহ সাহেব ভুলে গেছেন যে সরকারটা চেঞ্জ হয়ে গেছে। সরকারের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। দীর্ঘদিন ধরে যদি কোনো আচার ধর্ম বিশ্বাসের জায়গা থাকে তাহলে সেখানে যারা যান তাদেরকে কনফিডেন্সে নিয়ে ঐকমত্য এবং সহমতের ভিত্তিতে যদি গোটা বিষয়টা মানুষকে বুঝিয়ে সবাই ইতিবাচক মন দিয়েই সহযোগিতা করবেন। মসজিদের সামনে 1 কোটি লোকের জমায়েতের ডাক কি সিদ্দিকুল্লাহর রাজনীতির অংশ? নিজের শক্তি পরীক্ষার চেষ্টা করলেন আর সরকারের কড়া মনোভাব দেখে পিছিয়ে গেলেন? সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। রহস্য আরও ঘনাচ্ছে। 24 ঘন্টা পার, এখনও নিখোঁজ রাজ্য স্তরের শুটার দময়ন্তী সেন। সিসিটিভি ফুটেজে শেষবার তাকে দেখা যায় হাওড়া স্টেশনে। তারপর তার আর কোনো খোঁজ নেই। 15 বছরের এই কিশোরীর এখনও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শুটারের সন্ধানে এসআইটি গঠন করেছে রাজ্য। হাওড়া এবং চন্দননগর কমিশনারেটে 4 অফিসারকে দিয়ে এই এসআইটি গঠন করা হয়েছে। Give 100% to your every single shot. কদিন আগেই ডায়েরিতে এই কথাগুলি লিখেছিল যে মেয়ে, লেখার প্রতি ছত্রে আত্মবিশ্বাসের ঝলক, সে হঠাৎ ভ্যানিশ। বাড়ি থেকে বেরিয়ে হাওয়া। কোথায় দময়ন্তী? রাজ্যস্তরের প্রতিভাবান শুটারকে ঘিরে রহস্য বাড়ছে। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের শুটিং প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রী দময়ন্তী সেন রথের দিন বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। দীর্ঘক্ষণ পরও না ফেরায় শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের পরিবারের। তদন্তে নেমে পুলিশের হাতে এসেছে হাওড়া স্টেশনের একটি সিসিটিভি। তাতে দেখা যায় প্ল্যাটফর্মে সে ঘোরাঘুরি করছে। 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে দেখা যায় দময়ন্তীকে, কিন্তু কিছুক্ষণ পরে আর কোথাও নেই। তার মোবাইলও বাড়িতে রেখে বেরিয়েছিল সে। কোনো অস্বাভাবিকতা ডায়েরিতে পর্যন্ত লিখে যায়নি। আমরা আগের দিন পর্যন্ত সকাল পর্যন্ত কিছু বুঝতে পারিনি কোনো অস্বাভাবিকতা। সেই জন্য আবেদন করছে অতি দ্রুত যাতে পুলিশ নড়ে চড়ে বসে ব্যাপারটাকে দেখে। এরকম ভাবে তো উধাও হয়ে যেতে পারে না। এই নিখোঁজ রহস্যে অনেক প্রশ্নেরই উত্তর এখনো অধরা। বাড়ির সামনের দোকানে কেনাকাটা করতে বেরিয়ে কি করে হাওড়া স্টেশনে পৌঁছে গেল দময়ন্তী? বাড়ি ছেড়ে চলে যাওয়া কি পরিকল্পিত? তার সঙ্গে কি আরও কেউ ছিল? বৃহস্পতিবার সকাল 9:46 নাগাদ স্টেশনে ঢুকে দময়ন্তী। সকাল 10:01 নাগাদ তাকে শেষবার প্ল্যাটফর্মে ঘুরতে দেখা যায়। হাওড়া স্টেশন থেকে কোথায় গেল দময়ন্তী? ট্রেনে কি সে অন্য কোথাও পাড়ি দিয়েছে? মোবাইল কেন সে বাড়িতে রেখে গেল? সূত্রের খবর, অন্তর্ধান রহস্যের আগের রাতে মোবাইল দেখাকে কেন্দ্র করে বাবা মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল, যদিও একথা অস্বীকার করা হয়েছে পরিবারের তরফে। রাগ বা আমাদেরকে মারধর বকা এরকম তো ঘটনা এটা নয়। এটা তো বোঝাই যাচ্ছে না। ওর ডায়েরি প্রত্যেক দিনকার ডায়েরি লেখে যে মেয়ে এত সুস্থ স্বাভাবিক, আগের দিন খেলে এসছে, ওর কোচেদেরকেও সাথে ওর পার্সোনাল কথাবার্তা বলে, যেখানে কাউন্সিলিং সেশন চলে সেখানেও পর্যন্ত বাড়ি নিয়ে কিছু বলেনি। জাতীয় দলের ট্রায়ালের ইতিমধ্যে সুযোগও পেয়েছেন দময়ন্তী। প্র্যাকটিস চলছিল পুরো দমে, তার মধ্যেই এই কাণ্ড। তদন্তকারীদের হাতে এখন মূল অস্ত্র স্টেশনের সিসিটিভি। তারই সাহায্যে আরও সূত্র পেতে তৎপর পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, নজরে চিকেন স্নেকের নিরাপত্তা। আজ শিলিগুড়িতে ইতিমধ্যেই এসে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে তার। আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। প্রসেনজিৎ, আমি জানতে চাইবো তিনি কখন এসে পৌঁছেছেন, আর কি কি তার কর্মসূচি রয়েছে, একটু ডিটেলে বলো। দেখো, ঠিক 10:10 অমিত শাহের বিমান আলফা জোনে এসে নামে। তাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়েই নিজের গাড়িতে করে তিনি বিএসএফ কদমতলার উদ্দেশ্যে চলে যান। সেখানেই রাত্রি যাপন করবেন তিনি। আগামীকাল সকালে তিনি প্রথমে যাবেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জুমাগঞ্জ এলাকায়। সেখানে কাঁটাতারের বেড়া ইত্যাদি দেখবেন। সেখানে বিএসএফ কর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করবেন। নজরে চিকেন নেক এবং তার নিরাপত্তা।
এরপর উত্তরকন্যায় ফিরে একাধিক প্রশাসনিক বৈঠক করবেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে উত্তরবঙ্গের জেলা শাসকরা থাকবেন, উত্তরবঙ্গ থেকে নির্বাচিত মন্ত্রীরা থাকবেন, সাংসদরা থাকবেন, মুখ্যমন্ত্রী নিজে থাকছেন, এছাড়াও কেন্দ্রীয় একাধিক মন্ত্রী থাকবেন এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীরাও থাকছেন। ধন্যবাদ প্রসেনজিৎ। অবশেষে ঘর ওয়াপসি বলা যেতে পারে। 2016 বিধানসভা নির্বাচনে কমিশনের নির্দেশ মেনে নিরপেক্ষ ভূমিকা পালন করে শাস্তির মুখে পড়া কলকাতা পুলিশের কর্মীদের ফেরানো হলো কলকাতা পুলিশে। কলকাতা পুলিশের 49 জন কর্মীকে রাজ্য পুলিশ থেকে ফেরানো হলো। কলকাতা পুলিশে পোস্টিংয়ে বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য। আমি ডিটেইলে জানবো আমার সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, কিভাবে এই প্রসেসটা সাফল্য লাভ করলো, কিভাবে প্রসেসটা হলো? শুভজিৎ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ইউনিটে ডেপুটেশনে কর্মরত কলকাতা পুলিশের বেশ কিছু কর্মী ছিলেন, যাদেরকে পুরনো কর্মস্থলে ফেরানোর জন্য কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে আবেদন করেছিলেন এবং সেক্ষেত্রে যেটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি যে 66 জন পুলিশ কর্মী তাদেরকে কলকাতা পুলিশে ফিরিয়ে আনার জন্য আবেদন করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে 49 জন কর্মী তাদেরকে কলকাতা পুলিশে প্রত্যাবর্তনের অনুমোদন দিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং সেই জায়গা থেকে যেটা বলা যেতে পারে যে 49 জন পুলিশ কর্মী যারা পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ইউনিটে যারা কর্মরত ছিলেন তাদেরকে মূল ইউনিটে অর্থাৎ কলকাতা পুলিশে ফিরিয়ে আনার অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং সেই মর্মে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ তারা পশ্চিমবঙ্গ পুলিশ থেকে এবার কলকাতা পুলিশে অর্থাৎ তাদের যে মূল ইউনিট সেখানে কিন্তু তারা ফিরে আসবেন, এমনটাই কিন্তু লালবাজার সূত্রে খবর। শুভজিৎ, ধন্যবাদ সুপ্রিয়। আপ হাওড়া গুয়াহাটি কামরূপ এক্সপ্রেসে হঠাৎই আগুন লেগে যায়। ট্রেনের নিচ থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে শুরু করে। ধোঁয়ায় ভরে যায় ব্যান্ডেল শাখার সমুদ্রগড় স্টেশন। তড়িঘড়ি ধোঁয়ার উৎস খুঁজে ব্যবস্থা নেন রেলের কর্মীরা। আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। রেল সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তা হলো ট্রেনের চাকায় ব্রেক এবং শু চেপে বসে যাওয়ায় এই বিপত্তি। প্রায় আধ ঘন্টা সমুদ্রগড় স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে দেখি খুব ধোঁয়া বার হচ্ছে, যে আরপিএফরা ছুটে আসলে তারপর গাড়ি থেমে টেকে তারপর যেসব লোকজন জড়ো হয়ে গেল, খুব অন্ধকার হয়ে গেছিল ধোঁয়ায়। আধা ঘন্টা দাঁড়িয়ে ছিল, থাকার পরে ঠিকঠাক করে তারপর ট্রেন ছাড়া। এটা কোন স্টেশন? এটা সমুদ্রগড় স্টেশন। আর ওই ট্রেনটা কোথায় যাচ্ছিল? ওটা যাচ্ছিল আসাম। বিদ্যুৎ, কয়লা থেকে ডিজেল কোনো কিছুরই প্রয়োজন নেই, অথচ দিব্যি ছুটছে ট্রেন। দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের সূচনা হলো প্রধানমন্ত্রীর হাতে। হরিয়ানার জিন্দ সোনিপথ রেলপথে যাত্রা শুরু করলো এই ট্রেন, যা ভারতীয় রেলের ইতিহাসে একটা নতুন দিগন্ত খুলে দিল। যাত্রীরা পাচ্ছেন একটা পরিবেশ বান্ধব সফরের সুযোগ। ইতিহাস তৈরি করল ভারতীয় রেল। দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই ট্রেনে 2600 জন যাত্রী যাতায়াত করতে পারবেন। दुनिया में जहां हाइड्रोजन ट्रेन चल रही है वो 3 या 4 कोच वाली है, और भारत ने पहली बार में सीधे 10 कोच वाली हाइड्रोजन ट्रेन चलाकर दुनिया में अपना झंडा गाड़ दिया है। ये मेक इन इंडिया का भी एक बहुत सफल उदाहरण है। अभी आगे सोनीपत से दिल्ली की टेस्टिंग चल रही है। जब वो टेस्टिंग पूरी हो जाएगी तो फिर जींद से दिल्ली तक जाएगी ये गाड़ी। প্রধানমন্ত্রীর কথায় এদিন উঠে আসে সাম্প্রতিক পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং হরমুজে অচলাবস্থায় জ্বালানি সংকটের প্রসঙ্গ। সেই সূত্রে ইউপিএ আমলকে খোঁচা দিতে ছাড়েননি তিনি। 2014 से पहले अगर ये स्थिति आती तो आज हिंदुस्तान का रेलवे का काम पूरा का पूरा ठप पड़ा गया होता। ये मोदी है, बहुत पहले सोचता भी है और समस्या के समाधान के रास्ते भी जमीन पे उतारता है। এই হাইড্রোজেন ট্রেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি চালাতে ডিজেল বা অন্য কোনো প্রচলিত জ্বালানির প্রয়োজন নেই। ব্যবহার করা হয় হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি। এর ফলে ট্রেন চলার সময় কার্বন ডাই অক্সাইড বা বিষাক্ত ধোঁয়া বেরোয় না, শুধু জলীয় বাষ্প ও সামান্য তাপ বাইরে বেরোয়। হরিয়ানার জিন্দ থেকে সোনিপত পর্যন্ত 89 কিলোমিটার রুটে চালু হয়েছে
হাইড্রোজেন চালিত ট্রেন। সফলভাবে এই পরিষেবা চললে আগামী দিনে দেশের আরও রুটে এমন ট্রেন চলবে। বিশ্বের উন্নত দেশগুলিতে ফসিল ফুয়েলের বদলে দ্রুত জায়গা করে নিচ্ছে হাইড্রোজেন জ্বালানি। এবার এই তালিকায় জুড়ে গেল ভারতের নামও। এই ট্রেন উদ্বোধনের পাশাপাশি অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় বাংলার ঝুলিতেও এসেছে একাধিক উপহার। জলপাইগুড়ি রোড হলদিবাড়ি স্টেশনের পুনর্নির্মাণ হয়েছে, তার উদ্বোধন হলো প্রধানমন্ত্রীর হাতে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সুন্দরবনে বিদ্যাধরী নদীতে ঝড়ের কবলে মৎস্যজীবীদের নৌকাডুবি। যেটা জানা যাচ্ছে, একজন মৎস্যজীবী নিখোঁজ হয়েছেন এই নৌকাডুবির কারণে। সকালে নৌকো নিয়ে মাছ এবং কাঁকড়া ধরতে গিয়েছিলেন এক দম্পতি, ঝড়ে ওই নৌকো উল্টে গিয়ে বিপত্তি। খবর পেয়ে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ এবং স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ শুরু করে দেয়। ওই ব্যক্তি রক্ষা পেল, এখনো পর্যন্ত তার স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। জেলায় জেলায় এবার বিশ্বকাপ ফুটবল ফাইনাল দেখাবে রাজ্য। প্রত্যেক জেলাকে 1 লক্ষ টাকা করে দিল ক্রীড়া দফতর। জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে খেলা, ব্যবস্থা করবে জেলা শাসকের দফতর।